আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বড় অসময় চলছে বাংলাদেশের রাজনীতিতে। আর সেই অসময়ে যে নির্মম, নিষ্ঠুর অথচ বাস্তব সমস্যাগুলো যেভাবে আলোচিত হচ্ছে, সে সকল আলোচনার ফলে সমাজে যে অস্থিরতা তৈরি হচ্ছে, যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে, যা কিনা এই ভূখণ্ডটিকে, এই ভূখণ্ডের মানচিত্রকে, পতাকাকে, ফসলের মাঠ, নদী-নালা, পাহাড়-পর্বতকে এবং এই ভূখণ্ডে বসবাসরত সকল প্রাণী, তার মধ্যে আশরাফুল মখলুকাত ১৮ কোটি বনি আদম যে বিপদ এবং বিপত্তির মধ্যে পড়ে গেছে। এরকম বিপদ এবং বিপত্তি মানব ইতিহাসের যে বিজ্ঞান, ভূগোল, অর্থনীতি যা কিছু লিখিত রয়েছে, সেখানে এতগুলো মানুষ, ১৮ কোটি মানুষ একই সঙ্গে বহুমুখী যে অনিশ্চয়তা এবং বিপদ বিপত্তির মধ্যে পড়ে গেছে ২০২৫ সনে, এটি অতীতে হয়েছিল কিনা আমার জানা নাই। যদি ২০১৪ থেকে আজ অবধি আওয়ামী লীগ জমানার শাসনকে আপনি কল্পনা করেন, এটি একটি অধ্যায়। আর গত ১৫ মাস ধরে যা কিছু হচ্ছে সেটি আরেকটি অধ্যায়। স্বভাব অনুযায়ী আমরা অতীতকে ভুলে যাই আর বর্তমান নিয়ে আলোচনা করি এবং আগামী ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকি। মানবের যে এই বৈশিষ্ট্য থেকে আমরা কেউ বের হয়ে যেতে পারবো না। ফলে এখন বর্তমান সমস্যা বা চলমান সমস্যা, সেটা যত ছোট হোক, যত ক্ষুদ্র হোক, কিংবা ধরুন যত বৃহৎ হোক, এটা নিয়ে আমরা এখন খুব ব্যস্ত। কিন্তু ১৯৭১-এ কী হয়েছিল, ৬১-তে কী হয়েছিল, ৫১-তে কী হয়েছিল, ১৯৮১-তে, ১৯৯১-তে, ২০০১-এ কিংবা ২০২১-এ কী হয়েছিল, এই কথাগুলো আমরা স্মরণ করতে চাই না। স্মরণ করা সম্ভব নয়। কেবলই আমরা স্মরণ করতে চাই আজকের এই দিনে আমাদের জীবনে কী ঘটছে। তো সেদিক থেকে এই ১৫ মাসের যে রেজিম, সেই রেজিমের একটি চরিত্র এবং আজকে আপনারা যারা ভিডিও দেখছেন সেই দিনকার বৈশিষ্ট্য, এই দুটোকে যদি আপনি একত্র করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের জাতিগত বিভেদ, বিসংবাদ, অবিশ্বাস যে মাত্রায় গিয়েছে, আমাদের সোশ্যাল যে স্ট্রাকচার যেভাবে গড়ে উঠেছিল, সেই সোশ্যাল স্ট্রাকচারটি যে হুমকির মুখে পড়েছে, সেই অবকাঠামোটি যেভাবে এখন ঝাঁকুনির মধ্যে পড়েছে, এটি আমার জীবদ্দশায় আমি কখনো দেখিনি। সম্মানিত লোক, মুরব্বী, ধনী, দরিদ্র, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে যে বন্ধন, পারস্পরিক যে শ্রদ্ধাবোধ, বিশ্বাস এবং আস্থা ছিল, সব ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। প্রচণ্ড নিষ্ঠুরতা নিয়ে আমরা একে অপরকে আক্রমণ করে চলেছি, বেইজ্জতি করে চলেছি। মানবকে দানব বানানোর কিংবা অমানুষকে দেবতা বানানোর যে উল্লম্ফন আমাদের এখানে তৈরি হয়ে গেছে, এটা কবে শেষ হবে তার আগেই প্রতিদিন নিত্য নতুন নাটক তৈরি হয়ে গেছে। আমরা গত ১৪-১৫ মাস ধরে আরেকটি ১-১১, আরেকটি ২-১১ বা ওই যে কুখ্যাত 111 রয়েছে, সেটার আদলে আরেকটা নতুন ব্যবস্থা আসতে যাচ্ছে। -2 থিওরি, যেটি ২০০৬ সনে ভীষণ রকম কুখ্যাতি অর্জন করেছিল, রাজনীতিবিদদের জীবন তছনছ করে দিয়েছিল, সেই রকম একটি নমুনা আমরা দেখতে পাচ্ছিলাম যে আবার নতুন করে এসেছে। আমরা বলে আসছিলাম যে মার্কিন আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, এটি মাথাছাড়া দিয়ে উঠছে। আমরা দক্ষিণপন্থা গ্রুপ বলতে যেটি বোঝাই যে
ধর্মীয় আধিপত্যবাদ, ধর্মীয় গোঁড়ামি এবং যাকে বলা হয় ফান্ডামেন্টাল যে মেন্টালিটি, উগ্রবাদ, এটি ক্রমশ বেড়ে যাচ্ছে। এই কথাগুলো গত 14 মাস যাবৎ আমরা বলে আসছি। আজকের এই দিনে সেটি কোন অবস্থাতে আছে এবং আপনি নিজেকে কতটা নিরাপদ মনে করছেন, এ রাষ্ট্র সম্পর্কে আপনার স্বপ্ন, সুখ, স্বাদ, আহ্লাদ কোন পর্যায়ে আছে সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু দেশের আপামর সাধারণ জনগণ যে ভালো নেই আমরা প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যম, গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমের খবরে। কোন একটি সংবাদ, কোন একটি ঘটনা কিংবা কোন একটি ফ্যাক্ট, যেটিকে বলা হয় বাস্তবতা, এটির ধারাবাহিকতা রক্ষা করা যাচ্ছে না। কি নির্বাচন, কি সংস্কার, কি বর্তমান ডক্টর ইউনূস সাহেবের যে সরকারের কার্যকাল, মেয়াদ, কিংবা অন্য যা কিছু রাজনীতি সংক্রান্ত, তারেক রহমান সাহেবের আগমন, খালেদা জিয়ার সুস্থতা, আওয়ামী লীগের পতন, শেখ হাসিনার বিচার, কিংবা রিফাইন্ড আওয়ামী লীগ, রাজনৈতিক ঐক্য, এনসিপির ভবিষ্যৎ, মানে যা কিছু খুব আলোচনা হচ্ছে। এর মধ্যে সামাজিক মাধ্যমের অনেক হিরোর উত্থান, অনেক হিরোর পতন, নতুন নতুন হিরোর উত্থান, নতুন নতুন হিরোর পতন। সমাজে যারা কথা বলেন, শব্দ তৈরি করেন, যে ইনফ্লুয়েন্স তৈরি করেন, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, গত 14 মাসে 14টি সেট পরিবর্তন হয়ে গেছে, হারিয়ে গেছে। কেউ নেই, নতুন কেউ আসছে, মানুষ আর বিশ্বাস করতে পারছে না। ঠিক তেমন একটি অবস্থাতে আবার নতুন করে আওয়ামী লীগের নাম আসছে, নতুন করে বিএনপির নাম আসছে, নতুন করে তারেক জিয়ার নাম আসছে, নতুন করে জয়ের নাম আসছে এবং নতুন করে আবার 11-র কথা আসছে এই গত কয়েকদিন ধরে। প্রসঙ্গটা শুরু করেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র জনাব সজীব ওয়াজেদ জয় তার একটি সাক্ষাৎকারে, যেটি তিনি দিয়েছিলেন বিবিসি বাংলার সঙ্গে। নানা কথা তিনি সেখানে বলেছেন এবং সে সকল কথার মধ্যে একটি উল্লেখযোগ্য কথা ওই সময়টাতে যখন তিনি বলেছিলেন তখন সেটি গুরুত্ব পায়নি। তা ছিল এরকম: আওয়ামী লীগ এবং বিএনপি এ দুটো দলের শীর্ষ পর্যায়ের যে নেতৃত্ব, এটি পরিবর্তন করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, এবং তাও আবার দেশের বাইরে থেকে। তিনি স্পষ্টভাবে বলেন এটা কি ইউরোপ থেকে নাকি আমেরিকা থেকে নাকি ভারত থেকে, কিন্তু তিনি যেটি বলেছেন যে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের যে চাপ আছে দেশের বাইরে থেকে, একই চাপ বিএনপির উপরও আছে। ইট মিনস 11-র সময় সেই 2006 সনে যেভাবে বিএনপির নেতৃত্ব থেকে জিয়া পরিবারকে আর আওয়ামী লীগের নেতৃত্ব থেকে শেখ হাসিনা পরিবারকে বাদ দেওয়ার একটা প্রক্রিয়া ছিল, তার সঙ্গে সঙ্গে দলের যে সকল চিহ্নিত দুর্নীতিবাজ, অকর্মণ্য, তাদেরকেও বাদ দেওয়ার মতো একটা প্রক্রিয়া শুরু হয়েছিল 2006 সনে, এবং তখন সেটা ব্যর্থ হয়েছিল। এখন যারা সরকার পরিচালনা করেছেন বা করে চলেছেন তাদের কেউ কেউ সেই প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং তারা ব্যর্থ হয়েছিলেন সেই সময়টিতে। যে সেনাপতিরা ওই সময়টিতে অর্থাৎ 2006 সনে ব্যর্থ হয়েছিলেন, তারা ব্যর্থ হয়েছেন, কিন্তু তাদের প্রতিষ্ঠান তারা এখনও সক্রিয়। ফলে ওই কাজগুলো তখন রাষ্ট্রীয় মদতে হয়েছিল, ফলে রাষ্ট্রের বিভিন্ন তোষাখানাতে ওই সময়ের যে দলিল দস্তাবেজ রয়েছে, পরাজয়ের দলিল রয়েছে, সে সকল দলিল অধ্যয়ন করে এখনকার কেউ যদি সেই পরাজয়কে আবার বিজয়ে রূপান্তর করার চেষ্টা করেন, আমি তো আশ্চর্য হব না। যেটা বলছিলাম, সেই 11-র সময়টিতে যা কিছু হয়েছিল সেটি আবার নতুন করে এই সময়টিতে শুরু হচ্ছে বলে আমরা যেটা বলে আসছিলাম সেটিকে আবার সিল মেরে দিলেন জনাব সজীব ওয়াজেদ জয়। আর সজীব ওয়াজেদ জয়ের এই বক্তব্যের ধারাবাহিকতায় পরবর্তীতে প্রকৃতিতে যে ঘটনা ঘটল, বেগম জিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন।
তার অসুস্থতা নিয়ে নানা রকম কথা আছে। এর কারণ হলো বিএনপির মধ্যে ভারতের দালাল আছে, আমেরিকার দালাল আছে, বর্তমান সরকারের দালাল আছে, সেনাবাহিনীর দালাল আছে, নানা রকম ট্যাগ বিএনপি বিরোধী যারা লোকজন রয়েছেন তারা করে যাচ্ছেন। বিএনপির মধ্যে একাধিক গ্রুপ উপগ্রুপ তৈরি করার জন্য কেউ বা ভারতপন্থী, কেউ বা মার্কিনপন্থী, কেউ বা তারেকপন্থী, কেউ বা খালেদাপন্থী, এরকম নানা রকম ট্যাগ দিয়ে এই দলটির মধ্যে বিভক্তি সৃষ্টির নানা রকম তৎপরতা চলছে গত 14 মাস ধরে। এরই মধ্যে বেগম জিয়া অসুস্থ হয়ে পড়লেন এবং এখন তার অসুস্থতা চরমে। আমরা কেউ বলতে পারছি না যে তিনি সুস্থ হবেন এবং স্বাভাবিকভাবে ফিরে আসবেন। সবাই বলার চেষ্টা করছে দুটো কথা। কেন তিনি এই অসুস্থ শরীর নিয়ে ক্যান্টনমেন্টের অনুষ্ঠানে গেলেন, অর্থাৎ সেনাবাহিনীর যেটি সশস্ত্র বাহিনী দিবস ছিল, এখানে তাকে কেন নেওয়া হলো, কারা পাঠালো, এবং তিনি সেখানে গিয়ে এই যে অসুস্থ হলেন তার পরের দিনে তাকে হাসপাতালে নিতে হলো এবং এখন কি অবস্থায় আছেন কেউ জানে না। আর এই ঘটনার সূত্রে সবাই এখন বলার চেষ্টা করছে কেন তারেক জিয়া আসছেন না। এটা একটা কাজ হলো? এটা কি ধরনের কথা? একমাত্র সন্তান, জীবিত সন্তান, তিনি তার মেয়েকে নিয়ে, অর্থাৎ কন্যাকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে প্রবাসে আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, রাজার হালতে আছেন। আর তার মা এখানে একা একা যে অসহায় দিন যাপন করছেন, তিনি পুত্রের হাতে স্পর্শ পাচ্ছেন না, নাতনির হাতের স্পর্শ পাচ্ছেন না, এমনকি পুত্রবধূকেও তিনি দেখতে পাচ্ছেন না। এটা একটা কথা হলো? এ কিসের রাজনীতি, এ কিসের মানবতা? যাদের মধ্যে পারিবারিক ফেলোশিপ নেই তারা কি করে জাতিকে সেবা করবে? এভাবে নানা রকম ন্যারেটিভ তৈরি করে বিএনপি এবং তারেক রহমান সাহেবকে নাস্তানাবুদ করে ফেলা হচ্ছে। আর তারই জবাবে জনাব তারেক রহমান সাহেব যে বক্তব্য দিয়েছেন, হৃদয় বিদারক বক্তব্য, যে তার যে আগমন বাংলাদেশে প্রত্যার্পণ বা প্রত্যাবর্তন, এটির ক্ষমতা, কর্তৃত্ব তার ইচ্ছার উপর নির্ভর করে না। এখানে বহু পক্ষ জড়িত। মুহূর্তের মধ্যে সব কিছু তছনছ হয়ে গেছে এবং সকল রাজনৈতিক হিসাব উলটপালট হয়ে গেছে এবং সবাই তখন এই জনাব তারেক রহমান সাহেবের এই যে সাম্প্রতিক বক্তব্য, এই বক্তব্যের সঙ্গে বিবিসি বাংলার সাথে মিস্টার জয়ের, সজীব ওয়াজেদ জয়ের যে বক্তব্য, এটার একটা অন্তর্মিল খুঁজে পেয়েছে। আর সেই অন্তর্মিলের সূত্রে এখন ১/১১-র সময়টিতে যেভাবে বিএনপি এবং আওয়ামী লীগের সম্মিলন হয়েছিল এবং যেভাবে এরশাদ জামানাতে বাধ্য হয়ে বিএনপি এবং আওয়ামী লীগ এক টেবিলে বসেছিলেন এবং বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা পাশাপাশি বসে জাতির উদ্ধারে, জাতির কল্যাণে তারা রাজনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন, সেরকম একটা পরিস্থিতি কি এখন অনিবার্য হয়ে পড়েছে যখন আওয়ামী লীগ এবং বিএনপি যদি একত্র না হয় এবং কাঁধে কাঁধ না মিলায়, তাহলে হয়তো এই দুটো দলই হারিয়ে যাবে। ফলে এই দুটো দলের মধ্যে যদি বন্ধন হয়ে যায়, এই দুটো দলের মধ্যে যদি বন্ধুত্ব হয়ে যায়, সজীব ওয়াজেদ জয় এবং তারেক রহমান সাহেবের সঙ্গে যদি যোগাযোগ হয়ে যায়, এমনকি বেগম জিয়ার সঙ্গে শেখ হাসিনার যোগাযোগ হয়ে যায়, তাহলে কি হবে? এসব বিষয় নিয়ে তুমুল আলোচনা চলছে। এ সকল আলোচনা যখন তুঙ্গে, তখন দেশবাসীর দৃষ্টি এখন সেই এভার কেয়ার হাসপাতালে, যেখানে বেগম জিয়া অসুস্থ অবস্থায় আছেন। ঠিক সেই সময়টিতে ডিজিএফআই অফিসে কি হচ্ছে, ক্যান্টনমেন্টে কি হচ্ছে, বঙ্গভবনে কি হচ্ছে, গণভবনে কি হচ্ছে, গণভবন তো আর এখন নেই, মানে যমুনাতে কি হচ্ছে, তারপর মন্ত্রীপাড়ায় কি হচ্ছে, কূটনীতিবিদদের যে অঙ্গন, সেই যে ডিপ্লোম্যাটিক জোন, সেখানে কি হচ্ছে, কি হচ্ছে রাওয়ালপিন্ডিতে, কি হচ্ছে দিল্লিতে, কি হচ্ছে ওয়াশিংটনে বা পেন্টাগনে, ইত্যাদি বিষয়গুলো নিয়ে ভীষণ রকম আলোচনা হচ্ছে। আর দেশের রাজনীতি এখন উড়াল দিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, কখনো লন্ডনে, কখনো পেন্টাগনে, কখনো দিল্লিতে, কখনো কাতারের রাজধানী দোহাতে, কখনো তুরস্কের রাজধানী আঙ্কারাতে, সেখান থেকে আবার ব্যাংকক, সিঙ্গাপুর, দুবাই হয়ে
চলে যাচ্ছে সেই যে সৌদি আরবের রাজপ্রাসাদে। এভাবে যদি রাজনীতির ঘূর্ণিপাক হয়, তাহলে ভোট কোথায়? ভোটারই বা কোথায়? রাজনীতিবিদরা কোথায়? আমাদের কি ক্ষমতা আছে শুধুমাত্র সাফার করা ছাড়া বা দুর্ভোগ দুর্দশা পোহানো ছাড়া? মহান আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা পথ হারিয়ে ফেলেছি, আমরা অকৃতজ্ঞ হয়ে পড়েছি, এবং আল্লাহর দেয়া একটা নিয়ামত আমরা শুধুমাত্র অস্বীকার করিনি, অপমান করেছি। এজন্য অনেক আসমানি বালা মুসিবত আমাদেরকে পাকড়াও করে ফেলেছে। এই দুর্বিষহ অবস্থা থেকে পরিত্রাণের জন্য সেই সত্তার সাহায্য এবং আশ্রয় প্রার্থনা করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জীবন দিয়েছেন, আমাদের মৃত্যুর মালিক এবং আমাদের শেষ দিন বিচার দিনের মালিক এবং জান্নাত জাহান্নামের ফয়সালাকারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।